হ্যালো ডক্টর। এই যে উপোস চলতেই থাকে আমাদের, মানে বিভিন্ন সময় পুজো পার্বণ তো চলছেই, এবং তার সঙ্গে রমজান মাস শুরু হতে চলেছে, তো একটা দীর্ঘ ফাস্টিং শুরু হবে। তো এই যে উপোসের সময় আমরা ঠিক কী খাবো, কী খাওয়া উচিত নয়, এরকম প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের মনে থাকে। সেই প্রশ্নের উত্তর আমরা কোথাও পাই না, তবে সেই উত্তর কিন্তু আজকে তুমি পাবে 107 FM রেইনবোতে নমস্কার কলকাতায়। কারণ হ্যালো ডক্টর সেগমেন্টে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান অঙ্কিতা দাস, এবং উপোসে বা ফাস্টিংয়ে কি ডায়েট হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু আজকে কথা হবে। সো প্রথমেই আমি ডাক্তারবাবুকে ওয়েলকাম করে নেব আমাদের শোতে। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং দেবর। গুড মর্নিং। আর এই যে সকাল সকাল আপনি আমাদের সময় দিয়েছেন তার জন্য প্রথমেই জানাই থ্যাংক ইউ ভেরি মাচ। আর গতকাল শিবরাত্রি ছিল, আজকেও রয়েছে, অনেকেই ফাস্টিং করেছেন এবং সামনে রমজান মাস শুরু হচ্ছে, সেখানে একটা ফাস্টিং হবে। তো এই যে ফাস্টিং এবং ডায়েটের তো একটা সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটা আমরা মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। তো সেটা নিয়ে কিন্তু আজকে আপনার থেকে জানবো। তো প্রথমেই আগে বলুন যে ফাস্টিংয়ের সময় পর বা আগে পরে বিশেষত কি ধরনের খাবার খাওয়া উচিত? আচ্ছা, তো সেহেরি হতে হবে এমন একটা মিল যেটা শুধু পেট ভরানোর জন্য নয়। আচ্ছা, নেক্সট মিল ইফতার পর্যন্ত আমার শরীরকে প্রপার হাইড্রেশন দেওয়া, প্রপার এনার্জি দেওয়া, এই পুরো ফুলফিলমেন্টটা করবে এই উদ্দেশ্যে খাবার খাওয়া। তো এই খাবারের শুরুটা হবে অবশ্যই 2 গ্লাস জল দিয়ে, এবং তার সাথে স্যালাড এবং দই থাকবে। যে কোনো কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে, যেটা সাধারণত আমাদের খাবার, সেটা ভাত হতে পারে, রুটি হতে পারে, এবং অন্যান্য অপশন যেমন ওটস, ডালিয়া বা কিনোয়াও থাকতে পারে। এবং প্রোটিন হিসেবে আমরা অবশ্যই ডাল, ডিম ইত্যাদি অপশন গুলো রাখতে পারি। সবজির মধ্যে শসা, লাউ, টমেটো ইত্যাদি অপশন গুলো রাখা যেতে পারে যেমন। এবং এই মিলটা শেষ করব আমরা কিছু নাটস বা সিডস দিয়ে। তবে এক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট যে এই মিলটাতে আমরা প্রচুর সল্টি খাবার অ্যাভয়েড করব, ডিপ ফ্রাইড খাবার অ্যাভয়েড করব। অবশ্যই খাবারে ঝাল মশলার পরিমাণটা লিমিটেড থাকতে হবে, কারণ এই ঝাল মশলা, অতিরিক্ত নুন, ডিপ ফ্রাইড খাবারগুলো কিন্তু সারাদিনে আপনার টেস্টার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এবং এই মিলটার সাথে ক্যাফেইন মানে অতিরিক্ত চা কফিটা অ্যাভয়েড করে চলাই ভালো হবে। বেশ বেশ। আচ্ছা, এটা তো কথা হলো সেহরি নিয়ে। এরপর ফাস্টিং ভাঙার পর ইফতারের সময় ঠিক কি কি খাবার থাকা উচিত? ওকে, তো এই ইফতারের মেনুটা হতে হবে এমন যেটাতে শুরুতে যেটা হয় যে ওই শরবত বা মিষ্টি জাতীয় খাবার, প্রচুর ভাজাভুজি, এগুলো আমার শরীরের জন্য আফটার ফাস্টিং একটা বড় ধাক্কা, যেটা গ্লুকোজ লোডটা অনেকটা বাড়িয়ে দেয়, ইনসুলিনের সমস্যাটা বাড়াতে পারে। তো এই খাবারটা হতে হবে লাইট। এখানে আগেন আমরা 2 গ্লাস প্লেন জল, নর্মাল লেবুর শরবত বা ডাবের জল দিয়ে শুরু করব। অবশ্যই সেখানে চিনিটা আমরা অ্যাভয়েড করব। এবং এই খাবারে যেটা নিয়ম যে ছোলা রাখা, সেটা অবশ্যই রাখা, এবং ভাজা জাতীয় খাবারগুলো অবশ্যই টেস্টিং পারপাসে রাখবো, সেটা খেয়ে পেট ভরানোর জন্য নয়। তো ইফতারের শুরুটা ধরুন জল, শরবত, একটু ছোলা, একটা ফল, একটু ড্রাই ফ্রুটস মানে খেজুর জাতীয় খাবার রাখলাম, এবং 8 ঘন্টা পর একটা মেন মিল নেওয়া, সেখানে রুটি থাকতে পারে, ডাল সবজি থাকতে পারে। তো এইভাবে যদি আমি ইফতারটা শুরু করি, এবং এই ইফতার আর সেহেরির মাঝখানে আবার যদি আমি 4-5 গ্লাস জল খেয়ে নিতে পারি, মানে আমার সারাদিনের 10 গ্লাস জলের চাহিদাটা যদি আমি পূরণ করতে পারি, তাহলে এই যে ফাস্টিংটা, এটা শরীরকে অ্যাকচুয়ালি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যে ইম্পর্টেন্স বা বেনিফিটটা সেটা দেবে, কোনো সমস্যা নয়। অবশ্যই এখানে ছোট বাচ্চা, খুব বয়স্ক মানুষ, ডায়াবেটিক মানুষ, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা মেনে চলা জরুরি, এবং তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া আমি ফাস্টিংটা করতে একটু নিষেধ করব। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, এবং বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি। আজকে কথা হচ্ছে ফাস্টিংয়ের ডায়েট নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান অঙ্কিতা দাস। তো ডক্টর, এই যে ধরুন ফাস্টিং, এবং ফাস্টিংয়ের পরেই ভাজাভুজি খাওয়া হয়, বেশ ভাজাভুজি খাওয়া হয়, অয়েলি ফুড খাওয়া হয়, সেটা কিন্তু অলরেডি একটা পার্ট রয়েছে, সেটা কি অ্যাভয়েড করা উচিত? আমি আগের প্রশ্নের উত্তরের সাথেও এটা বললাম, এবং আবারও বলবো, বারবার একই কথা। ভাজা নিশ্চয়ই আমরা খাবো, কারণ এটা আমাদের পছন্দের খাবার অনেকেরই।
তো এটা আমরা টেস্টিং এর জন্য রাখবো, এটা খেয়ে পেট ভরানোর জন্য নয়। মানে ভাজা জাতীয় খাবারগুলো আমার মিলের একটা পার্ট হতে পারে, বাট এটা আমার মেইন মিল বা মেজর মিল হতে পারে না। আচ্ছা, আমাদের প্রশ্ন করেছেন বুদ্ধদেব নন্দী শান্তিপুর নদিয়া থেকে, যে উপোস করলে সারাদিনের ডায়েট কি হবে? আচ্ছা, এবার এই উপোসটা কি ধরনের উপোস সেটা একটা আলোচনার বিষয়, কারণ রমজানের উপোস নিয়ে আমি অলরেডি দুটো মিলের আলোচনা করলাম, যে দুটো মেইন মিল। আর অন্যান্য উপোসের ক্ষেত্রে ধরুন সারাদিনে যদি পুরো খাবার না খেয়ে ফল, ড্রাই ফ্রুটস, শরবত, মানে শরবত বলতে চিনি ছাড়া যে লেবুর জল, ডাবের জলের সাথে চিয়া সিড বা বেজিল সিড মিশিয়ে এইভাবে যদি মেনে মেনে খাওয়া হয়, এবং যখন মেন উপোসটা ভাঙা হচ্ছে তখন ভাজা না খেয়ে প্রপার হাইড্রেশনের সাথে শুরু করা, ফল খেয়ে শুরু করা, দেন খানিকক্ষণ পর মেজর মিল খাওয়া, মানে উপোস ভাঙার সাথে সাথেই একটা অনেকটা খাবার খাওয়া, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সারাদিনে ফল, বিভিন্ন রকম শরবত, সেটা ছাতুর শরবত, দইয়ের শরবত এই জাতীয় হতে পারে। তো প্রপার সারাদিনের লিকুইডটা অল্প অল্প রাখা, এবং উপোস ভাঙার সময় গ্র্যাজুয়ালি মিলটা ইনকর্পোরেট করলে আমার মনে হয় সেখানে উপোসের বেনিফিট পাওয়া যাবে এবং উদ্দেশ্যও সফল হবে। আচ্ছা, আপনি যে ফলের কথা বলছেন, এখানে কি ধরনের ফল ঠিক খাওয়া উচিত উপোসের পর, বা এবং কি ধরনের ফলকে অ্যাভয়েড করা উচিত? সিজনাল ফল অবশ্যই রাখা যেতে পারে, অ্যাভয়েড লিস্টে সেরকম কিছু বলবো না। সিজনাল যে কোনো ফল, তবে হ্যাঁ ফলটা ফল হিসেবে গোটা চিবিয়ে খাওয়া, ফলের রস করে যদি খাওয়া হয় সেখানে আমি বাধা দেব, কারণ ফলের রস করে খাওয়া মানে সেটার থেকে শুধুমাত্র গ্লুকোজ বা শর্করাটা বের করে আমার শরীরকে আমি দিচ্ছি, আসল গুণ মানে ফাইবারটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো যে কোনো ফল হতে পারে, সিজনাল ফল হতে পারে, একটা বা দুটো ফল হতে পারে, বা একটা বাটি ফল হতে পারে, মোটামুটি ওই 150 থেকে 200 গ্রাম ফল এট এ টাইম সেটা কনজিউম করা যেতে পারে। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে উনি জিজ্ঞাসা করেছেন যে আমার মা 72 বছরের বয়স, সুগার আছে, মাকে নিষেধ করা সত্ত্বেও উপোস করে থাকেন, তার ডায়েট কেমন হবে বলবেন প্লিজ। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, থ্যাংক ইউ, এটা অনেকেরই কাজে লাগবে। এই উপোস বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমি আগেই বললাম, সেখানে ডাক্তারের পরামর্শ খুব জরুরি। যদি সেটা না হয়, আমরা কোনোভাবেই যদি মানাতে না পারি, তাহলে যেটা করতে পারি যে ওনার খাবারটাকে মেজরলি 3টে মেজর মিল বা 2টো মেজর মিলে ভাগ রাখা, আর বাকি 2টো ছোট স্ন্যাক্স। মানে উনি যদি ভাত রুটি জাতীয় খাবার খেতে না চান, এবং যেহেতু উনি ডায়াবেটিক পেশেন্ট, সেক্ষেত্রে আমরা ডালিয়া বা কিনোয়া জাতীয় খাবারটা স্যালাড হিসেবে রাখতে পারি, এবং মেজর মিল হিসেবে ডালের স্যুপ বা দই, স্যালাড এই খাবারগুলো রাখতে পারি। ইনফ্যাক্ট ব্রেকফাস্টটা একদম স্কিপ না করে গিয়ে ওটস, দই এই জাতীয় খাবারও আমরা অ্যাড করতে পারি, এবং সারাদিনে অবশ্যই জল বা শরবত, দইয়ের ঘোল এগুলো আমরা রাখতে পারি। তবে চিনিটা এখানেও অ্যাভয়েড করতে হবে, ভাজা ভুজিটা এখানে ম্যান্ডেটরিলি অ্যাভয়েড করাটা জরুরি। বেশ বেশ। আরেকজন প্রশ্ন করেছেন অজয় কুমার চৌধুরী রামনগর আগরতলা থেকে, যে যাদের লো ব্লাড প্রেশার, মানে 108, 67 এরকম ব্লাড প্রেশার, বয়স 71, তাদের কি উপোস করা ঠিক হবে? তাদের উপোসের নিয়মটা ঠিক কি হওয়া উচিত? যেখানে লো ব্লাড প্রেশার সেখানে অবশ্যই উপোসের ক্ষেত্রে কিছু সাবধানতা থাকে। অনেক সময় আমরা এবং ডাক্তারবাবুরা বারণ করে থাকি লো ব্লাড প্রেশারের রোগীদের উপোস করার জন্য। তবে যদি এটা ম্যান্ডেটরি হয়ে থাকে, তাহলে এই মানুষদের জন্য সারাদিন হাইড্রেশনের কথা এতক্ষণ বললাম, শুধু হাইড্রেশন নয়, ইলেকট্রোলাইট ব্যালেন্সটা খুব জরুরি। সেক্ষেত্রে ওআরএস ব্যবহার করা যেতে পারে, নুন লেবুর শরবত ব্যবহার করা যেতে পারে, এবং এই নুন লেবুর শরবতে এই পেশেন্টদের ক্ষেত্রে যেখানে লো ব্লাড সুগারের পেশেন্ট রয়েছে, সেখানে আমরা একটু চিনিও অ্যাড করতে পারি। বেশ বেশ বেশ। আচ্ছা, ইদানিং এই যে ওজন কমাতে অনেকেই ইন্টারমিটেন্ট ফাস্টিং বা দীর্ঘ সময় না খেয়ে থাকছেন, তো হুট করে এমন উপোস শুরু করা কি শরীরের জন্য ঠিক? মানে শুরুতে কত ঘন্টার উপোস দিয়ে শুরু করা উচিত? আচ্ছা, এটা খুব জরুরি। আজকে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে মানুষের মধ্যে প্রচুর হিড়িকও রয়েছে, এবং মানুষ
হুট করে এটা শুরু করতে পারে, কিন্তু শরীরের ক্ষেত্রে বুঝতে হবে শরীরকে যে কোনো কিছু হঠাৎ করে শক না দিয়ে ধীরে ধীরে অভ্যেস করানো সঠিক। প্রথম কথা, ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরুর সঠিক নিয়ম জানতে হবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং এ একটা ফাস্টিং ফেজ থাকে এবং একটা ইটিং ফেজ থাকে। এই ফাস্টিং ফেজটা আমরা ধীরে ধীরে শুরু করব, মানে প্রথমেই 16 ঘন্টা বা 18 ঘন্টা ফাস্টিং এ না গিয়ে প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ 8 ঘন্টা, দেন পরের সপ্তাহেতে 12 ঘন্টা, তারপরে 14 ঘন্টা, এবং ধীরে ধীরে সেটা 16 ঘন্টা ফাস্টিং এ আনা। এবং এই ফাস্টিং এর পর যে ইটিং ফেজটা, সেটা যেন ফিস্টিং না হয়, সেটা যেন একটা প্রপার নিউট্রিশন রিচ খাবার হয়, সেটা দেখাটা খুব জরুরি। তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরুর আগে ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্যই প্রয়োজন। এখানে কোনো সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বা চ্যাট জিপিটি দেখে ডায়েট শুরু করলে সেটা আপনার জন্য বেনিফিশিয়াল নাও হতে পারে, উপরন্তু আপনার মাথা ঘোরা, স্কিন ড্যালনেস, দুর্বল হয়ে পড়া, বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে। বেশ বেশ বেশ। আচ্ছা, ওভারঅল আমি যদি র্যাপ আপ করি, আপনি যদি একটু সাজেস্ট করেন যে কোনো রকমের ফাস্টিং এর ক্ষেত্রে একদম ডায়েটে কি কি রাখতেই হবে এবং কি কি একদম বাদ দিয়ে দিতে হবে। আপনি বলেছেন যদিও, ওভারঅল আপনি আমাদের লিসেনার্সদের কি সাজেস্ট করবেন উপোস নিয়ে? একটা পার্টিকুলার সময় অবধি উপোস, সেটা কিন্তু আমার শরীরকে অ্যাকচুয়ালি ডিটক্স করতে সাহায্য করে, যেটা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর একটা মেইন উদ্দেশ্য। এবং এটা যদি লং রানে না হয়, মাঝে মাঝে হয়, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে ভুল খাবারগুলো আমাদের অ্যাভয়েড করে যেতে হবে, যাতে আমরা অসুস্থতা এড়াতে পারি, আমরা সুস্থতা দিকে এগোতে পারি। সেখানে যেটা আগেই বলেছি, যাতে শরীর ডিহাইড্রেটেড না হয়ে যায় সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। প্রচুর ভাজা খাবার, সল্টি খাবার, প্যাকেজড খাবার, প্রসেসড খাবার এগুলো এড়িয়ে চলা, প্রচুর চিনি এবং এই জাতীয় শরবত এড়িয়ে যাওয়া, সেটা। আর খাবারে ফল, প্রপার হাইড্রেশন মানে জল বা জলীয় জিনিসগুলো এগুলো ঠিকঠাক রাখা, এবং যেটা মেজর মিল হচ্ছে সেই মিলে কার্বোহাইড্রেট প্রোটিনটাকে ধীরে ধীরে ইনকর্পোরেট করা। এই সব নিয়মগুলো মেনে চলতে পারলে শরীর সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর 2 মিনিটের নিউজ ব্রেকের পর ফিরে আসছি। হ্যালো ডক্টর।